আসলে এটাই ওদের সঙ্গে আমাদের তফাৎ। আমরা শূন্য কিনা, আমাদের এমএলএ আছে কিনা, আমাদের এমপি আছে কিনা, তার উপর আমাদের কমরেডদের ডেডিকেশন, পার্টির প্রতি, মানুষের প্রতি, আদর্শের প্রতি ডেডিকেশন ডিপেন্ড করে না। কাল যদি ওনারা ক্ষমতায় না থাকেন, দেখবেন যতগুলো লোক আছে, যে চেয়ার টেবিল দু তিনটে মমতা ব্যানার্জি রং বং চং রয়েছে, সেগুলোও খুঁজে পাওয়া যায় না। অভিনয় ভালো লাগছে না রাজনীতি, এই প্রশ্নটা অনেকে জানতে চাইছে। মানে আমি তো যেখানে অভিনয় করেছিলাম সেখানেও আমি রাজনীতিতে যা করি সেই একই কাজ করেছি। আমি কি স্লোগান দিয়েছি, ছাত্রদের শিক্ষার দাবি জানিয়েছি, ফলে আমার জন্য আলাদা করে অভিনয়ের খুব একটা প্রভাব পড়েনি। তবে এটা আমি বুঝতে পারি এবং আমি জানতামও যে অভিনয় একটা খুব কঠিন স্কিল। আমি যখন স্ক্রিনে আমাকে দেখছি, আমি ওই ওয়েব সিরিজ আর দুবার দেখিনি, আমি এতটাই মিসম্যাচ, মানে আমি অনেক নিজের সম্পর্কে সচেতন, স্ক্রিনের বাকিদের সঙ্গে তুলনা করে সেটা বোঝা যাচ্ছিল। এবং ওই পুরো কাজটাই একদম ব্যক্তিগত জায়গা থেকে করা। সোনালী বোস যিনি এটার পরিচালক, আমরা সবাই তাকে জানি, তার একদম ব্যক্তিগত অনুরোধে আমাকে বলেছিল, আচ্ছা আমাকে অন্য একটি রোল প্রথমে তিনি বলেন, পরে বলেন আচ্ছা তুমি যদি একদম না করতে চাও, তোমার একটা জাস্ট ক্যামিও 10 মিনিটে তোমার একটা প্রেজেন্স থাকবে, সেটা তুমি করো। তো সেইভাবে রাজি হওয়া ভালো। আমার এটাও একটা ভালো লাগার জায়গা যে আমি প্রথম অন্যরকম যে কাজ করেছি, সেখানে আমার রাজনীতিতে খুব একটা কম্প্রোমাইজ হয়নি, আমি রাজনীতির কথাই বলেছি। মানে কুণাল ঘোষের সঙ্গে আমাকে তুলনা করবেন না প্লিজ। আমি তো সারদার টাকা মেরে, লোকের টাকা মেরে প্রযোজক হইনি। আমার জীবনের হবি এটা নয় যে আমি ওই রেজ বেট করব, সকাল থেকে ঘুম থেকে উঠে এমন এমন কথা লিখবো, মিসোজিনিস্ট কথা লিখবো, পেট্রিয়ার্কের কথা লিখবো, তাতে একটু গালিগালাজ খাবো। মানে অনেকের হয় গালিগালাজে অনেকে আনন্দ পান, কিন্তু ওনার দলেরই একজন নেত্রী তিনি কিছুদিন আগে আমার পূর্বতন প্রতিদ্বন্দ্বী সম্পর্কে একটা কথা বলেছেন যে ডু নট রেসেল উইথ দ্য পিগ। তারা যদি কেউ কাদায় যদি কেউ টেনে নেয়, সেই কাদায় নামতে নেই। ফলে ওরা ওদের মতো বলুন, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমরা আমাদের রাজনীতি জানি, আমরা আমাদের রাজনীতির কথা কোনো রকম গালিগালাজ, মিসোজিনি, কোনো রকম ভরম কথাবার্তা ছাড়াও বলতে চাই। আমরা আজকে এখন একটা গোটা চলে সজল ঘোষের পুজো বড় না বসের পুজো বড়, দেখুন পুজো তো পুজোর মতো চলবে, কিন্তু আমরা তো দেখেছি 2011-র পরে পুজোর একটা রাজনীতিকরণ হয়ে গেছে। আমরা যদি কলকাতার রাস্তা দিয়ে যাই, তাহলে আমরা বুঝতে পারবো না দুর্গা পুজো হচ্ছে না মমতা পুজো হচ্ছে। মমতা ব্যানার্জির এত বড় বড় ফটো, যেখানে বিজেপি আর কি ক্ষমতায় রয়েছে কাউন্সিলররা, সেখানে দুর্গা মণ্ডপে নরেন্দ্র মোদীর এত বড় ফটো। ফলে ধর্ম আর রাজনীতি তো আমাদের জন্য আলাদা ছিল, এবং যে কোনো আধুনিক রাষ্ট্রে there has to be a separation of state and the church, যেটাই আর কি আধুনিক রাষ্ট্রের ভিত্তি। সেইটা তো বাংলাতে একেবারেই কম্প্রোমাইজ হয়েছে। ফলে এটা একটা বদল, এটা একটা সামাজিক বদল, এটা একটা দর্শনগত বদল যা বাংলার বুকে হয়েছে। আর তার ঠিক বিপরীতেই আমাদের এই বইয়ের স্টল। আমাদের আপনি যদি এখানে বইয়ের স্টল দেখেন, এখানে সবকিছু রয়েছে। এখানে আপনি সুনীল গঙ্গোপাধ্যায়ের বই পাবেন, স্বপ্নময় চক্রবর্তীর বই পাবেন, বাবা সাহেব আম্বেদকরের বই পাবেন, সুকান্তর বই পাবেন, রবি ঠাকুরের বই পাবেন, নজরুলের বই পাবেন। যারা বাংলাকে বাংলা বানালেন, যারা বাঙালির আইডেন্টিটি তৈরি করলেন, তাদের কথা না জেনে শুধু মমতা ব্যানার্জি বা নরেন্দ্র মোদী বা সজল ঘোষ বা অমুকের পুজো দেখে তো বাঙালি বাঙালি হবে না। বাঙালিকে বাঙালি হওয়ার জন্য বাংলাকে জানতে হবে। ঠিকই তো, যারা ধরুন পার্ক স্ট্রিটে যায় 25শে ডিসেম্বর, তারা সবাই তো খ্রিস্টান। ওই যে হাজার হাজার লোকে যাচ্ছে, সবাই গলায় একদম ক্রস ঝুলিয়ে তারা চার্চে গিয়ে মাথায় লাল টুপি পরে সবাই খ্রিস্টান হয়ে গেছে। সবার টাইটেল গোমেজ, ফার্নান্ডেজ ইত্যাদি ইত্যাদি, নয় তো? কারণ বাংলার মানুষ তারা উৎসব ভালোবাসেন, সেটা কার উৎসব, কোন ধর্মের উৎসব, তা নিয়ে কিছু যায় আসে না। এই যে জাকারিয়া স্ট্রিটে এত মানুষ খেতে যান ঈদের সময়, তাদের মধ্যে তো বেশিরভাগই বোধহয় অমুসলিম, তারা কেউ কলমা পড়ে মুসলমান হয়ে যান না। তাহলে ফলে তাদের জন্য, বাঙালির জন্য, আপনি হিন্দু হন, মুসলমান হন, খ্রিস্টান হোক, সেগুলো ওটা মাইনর ব্যাপার। আসল কথা উৎসব, আসল কথা একসাথে থাকা, একসাথে বাঁচা এবং জীবনকে উদযাপন করা। আমরা সেই জীবনের উৎসবে রয়েছি। আমরা চাইবো যারা এই মুহূর্তে রাস্তায় বেরোচ্ছেন, তারা বই পড়ুন, বই পড়ান, বই গিফট করুন। বিকল্পের কথা এ তো আমরা কেউ জোর করে দিচ্ছি না। আপনারা দেখবেন প্রতি বইয়ের স্টলে প্রতিবার আমাদের রেকর্ড বিক্রি হয়। ভূতে তো কিনছে না, মানুষই কিনছেন। অতএব মানুষ পুজোর সময় বই পড়তে চান, কারণ বই মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু। দেখুন, আমি গতকাল ডায়মন্ড হারবারে গেছিলাম। সেখানে ডায়মন্ড হারবারে ওদের যে বইয়ের স্টল, সেই বইয়ের স্টল বাদ দিয়ে কোনো ডেকোরেটার্স বা জিনিসপত্র দেননি। যারা 4 জন মিলে ওই বইয়ের স্টল বানিয়েছেন, তার মধ্যে একজন লোক রয়েছেন যার নাম লোকমান, যিনি ধর্মে মুসলমান। তিনি তাদের মতো করে, আমাদের কমরেডরা, তারা বাঁশ লাগিয়েছেন, শালু বেঁধেছেন এবং নিজের মতো করে প্যান্ডেল বানিয়েছেন। আসলে এটাই ওদের সঙ্গে আমাদের তফাৎ। আমরা শূন্য কিনা, আমাদের এমএলএ আছে কিনা, আমাদের এমপি আছে কিনা, তার উপর আমাদের কমরেডদের ডেডিকেশন,
পার্টির প্রতি, মানুষের প্রতি, আদর্শের প্রতি ডেডিকেশন ডিপেন্ড করে না। কাল যদি ওনারা ক্ষমতায় না থাকেন, দেখবেন যতগুলো লোক আছে, যে চেয়ার টেবিল 2-3টে মমতা ব্যানার্জি রং বং চং রয়েছে, সেগুলোও খুঁজে পাওয়া যায় না। আমরা যদি মানে ক্ষমতায় নাও থাকি, তবুও প্রতি বছর বামপন্থীরা তাদের বইয়ের পসরা নিয়ে বিকল্পের কথা বলার জন্য, আলো জ্বালানোর জন্য রাস্তায় থাকে। কিন্তু ওনার সংসারের দরকার কি? উনি তো একলা মানুষ। ওনার ভাইপো বা তার পরিবারের লোকেরা, তারা তো নিশ্চয়ই মাইনে পান, তারা প্রত্যেকেই কোনো না কোনো প্রশাসনিক পদে রয়েছেন। ফলে ওনার তো আলাদা করে সংসার চালানোর কোনো প্রয়োজন পড়ে না। 1 নম্বর, আমি জানি না উনি কোন সংসার চালান, কাদের সংসার চালান, কোন চোরদের উনি দায়িত্ব নিয়েছেন। আর দ্বিতীয় কথা, একজন ব্যক্তি তিনি টাকা নেবেন না, মাইনে নেবেন কি নেবেন না, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই যে আমাদের ট্যাক্সের টাকা উনি হরির লুটের মতো 80,000, 90,000, ঠিক আছে 1,10,000 টাকা দিলাম বলে যে প্যান্ডেলে দিয়ে দিলেন, যে করের টাকায় রাস্তাঘাট হওয়ার কথা ছিল, যে করের টাকায় নিকাশি হওয়ার কথা ছিল যাতে পুজোর সময় জল না জমে, যে করের টাকায় যে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো খোলার কথা ছিল, যে করের টাকায় নতুন দিদিমণি মাস্টারমশাই নিয়োগ হওয়ার কথা ছিল, হাসপাতাল তৈরি করার কথা ছিল, রাস্তা তৈরি করার কথা ছিল, সেগুলো তো সব লোপাট হয়ে গেছে। আমরা শুনেছিলাম ওই রোমের উপকথা, যে যখন কোনোভাবেই মানুষকে আর দমিয়ে রাখা যায় না, তখন তাদের সার্কাস দেখাতে, তাদেরকে খেলা দেখাতে মাতিয়ে রাখা হয়। এখানেও তাই করছে। কিন্তু রোমান সাম্রাজ্য তো সারা জীবন ছিল না, মমতার মিথ্যার সাম্রাজ্য সারা জীবন থাকবে।